আমার নাম অঞ্জু। আমি একজন পণ্ডিত বাবার কড়া শাসনে মানুষ হয়েছি। সত্যি বলতে কি, আমার পরিচয়ই ছিল আমার সহজ সরল আর লাজুক স্বভাব। আমার জগৎ ছিল কেবল আমার ঘর আর পুজো আর্চা পর্যন্তই সীমিত। পণ্ডিতজি সবসময় বলতেন যে একটি মেয়ের আসল সৌন্দর্য তার লজ্জা, সারল্য এবং সম্মানে। তাই আমি আমার সৌন্দর্যকে সবসময় দোপাট্টার সাধারণ পোশাকে লুকিয়ে রাখতাম, কারণ আমার কাছে আমার সম্মানই ছিল সবচেয়ে মূল্যবান। আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ ছিলেন আমার পণ্ডিতজি, আমার মা এবং আমার ছোট ভাই অমর, যে বয়সে ছোট হলেও আমার জন্য এক শক্তিশালী প্রহরীর মতো ছিল। সেই দিনও আমার জীবন প্রতিদিনের মতোই ছিল। আমি সন্ধ্যের আগে পাড়ার বাচ্চাদের পড়িয়ে বাড়ি ফিরছিলাম। আমার চোখ নিচের দিকে ছিল এবং পা দ্রুত বাড়ির দিকে বাড়ছিল। আমার সবসময় ভয় করত যে কেউ যেন আমাকে ভুল চোখে না দেখে। আমাদের বস্তি ছোট ছিল, কিন্তু তার উপর রবীন্দ্র সিংয়ের দাপট আর অত্যাচারের ছায়া ছিল। যখন আমি একটি শুনশান রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ আমার পা থেমে গেল। কেউ আমার পথ আটকে দিয়েছে। আমার বুক দ্রুত ধরফর করতে লাগল এবং না দেখেই আমি বুঝতে পারলাম যে এ কে। রবীন্দ্র সিং। রবীন্দ্র ছিল গ্রামের সবচেয়ে প্রভাবশালী, অহংকারী এবং বেপরোয়া লোক। তার কাছে টাকা, ক্ষমতা আর দাপট সবই ছিল। তার নোংরা নজর এবং মহিলাদের প্রতি ভুল ধারণা সবাইকে ভয় দেখাত। আমি সঙ্গে সঙ্গে আমার দোপাট্টা শক্ত করে শরীরে জড়িয়ে নিলাম এবং চোখ না তুলেই এগিয়ে যাওয়ার ইঙ্গিত করলাম। আরে অঞ্জু, এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছ? সে নির্লজ্জভাবে বলল। শুনেছি গ্রামে তোমার চেয়ে সুন্দরী কেউ নেই, কিন্তু তুমি তো সবসময় নিজেকে এইভাবে লুকিয়ে রাখো। একটু থামো, দুটো কথা বলো। আমি ভয় পেয়ে বললাম, রবীন্দ্র সিং, রাস্তা ছেড়ে দাও, আমাকে বাড়ি যেতে হবে, কোনো ভুল কথা বলো না প্লিজ। সে হাসল। সম্মান, লজ্জা এসব গরিবদের কপালে থাকে। ক্ষমতাশালী লোক তো নিজের ইচ্ছায় চলে। আর তুমি তো আমার শখ। যত জিনিস লুকানো থাকে তা পেতে ততই মজা আসে। এই বলে সে আমার হাত ধরার চেষ্টা করল এবং আমার দোপাট্টা সরাতে বাড়ালো। আমার বুক কেঁপে উঠল, আমার চোখ থেকে জল বেরিয়ে এলো। আমি পুরো শক্তি দিয়ে দোপাট্টা ধরে রাখলাম, যাতে তার নোংরা দৃষ্টি আমার উপর না পড়ে। আমার হাত ছেড়ে দাও, আমি কাঁদতে কাঁদতে বললাম, কিন্তু আওয়াজ ছিল খুবই দুর্বল। সে হাসল। এখন তো আরও মজা আসছে। তোমার ভয়, তোমার অশ্রু, এটাই তো আমার জয়। তুমি আমারই হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে যেন ভগবান আমার ডাক শুনেছিলেন। সেখানে আমার ভাই অমর এসে পৌঁছল, যে আমার দেরি দেখে আমাকে খুঁজতে এসেছিল। অমর আমাকে রবীন্দ্রের হাতে দেখে তার চোখ রাগে লাল হয়ে গেল। তোর সাহস কি করে হলো আমার বোনকে ছোঁয়ার? অমর জোরে গর্জে উঠল। সে কিছু না ভেবে রবীন্দ্রকে জোরে ধাক্কা দিল। সে পড়তে পড়তে বাঁচল। অমর আমার হাত ছাড়িয়ে রবীন্দ্রের কাপড় ধরে তাকে ঝাঁকাতে লাগল। এখন দেখাচ্ছি তোকে এক গরিবের বোনের সম্মান কি হয়। রবীন্দ্রের জন্য এটা সাধারণ কথা ছিল না। গ্রামের একজন প্রভাবশালী লোককে একজন সাধারণ ছেলে ধরেছে। সে নিজেকে থাড়িয়ে নিল আর কাপড় ঝেড়ি বলল। কিন্তু এবার তার চোখে নোংরামি নয়, প্রতিশোধের আগুন ছিল। অমর, তুই আমার কাপড়ে হাত দিয়ে তোর বোনের দাম লাখো কোটিতে করে দিয়েছিস। এখন আমি এর সম্মান পুরো গ্রামের সামনে নিলাম করব এবং তোকে দেখাবো যে রবীন্দ্র সিংয়ের সঙ্গে ঝামেলা করার ফল কি হয়। অমর সঙ্গে সঙ্গে আমাকে পিছনে নিয়ে গেল এবং আমরা দৌড়ে বাড়ি পৌঁছলাম। কিন্তু আমি বুঝে গিয়েছিলাম, রবীন্দ্র মজা করছিল না। সে আমার সম্মান, আমার মর্যাদা সবকিছু মুছে দিতে চেয়েছিল। রাতটা আমার জীবনের সবচেয়ে ভারী রাত ছিল। রবীন্দ্রের হুমকি আর অমরের অস্থিরতা আমাদের ঘুমোতে দেয়নি। আমি জানতাম যে সে শুধু আমাকে নয়, আমাদের পুরো পরিবারকে নিশানা করবে। তার ভাই বলবিন্দর সিংয়েরও পুরো সাহায্য ছিল, যে নিজেও মেয়েদের উত্ত্যক্ত করতে অভ্যস্ত ছিল। সকাল হতেই রবীন্দ্র তার খেলা শুরু করল। আমাদের গলির নর্দমা বন্ধ করে দেওয়া হলো, জলের সরবরাহ বন্ধ করে দেওয়া হলো। এসব আমাদের হয়রানি করার এবং ছোট করার জন্য করা হয়েছিল। বাবা গ্রামের চৌধুরীর কাছে গেলেন, কিন্তু সবাই পরিষ্কার মানা করে দিল। রবীন্দ্রের সঙ্গে ঝামেলা করা আমাদের সাধ্যের বাইরে। তারা বলল, সে খুব ক্ষমতাশালী। এই সব তো কেবল শুরু ছিল। পরের দিন সবচেয়ে বেদনাদায়ক খবর এলো। অমরকে পুলিশ ধরে নিয়ে গেল। বাবা বাড়ি ফিরলেন, তার মুখ সাদা হয়ে গিয়েছিল। অঞ্জু বেটি, অমরকে থানায় নিয়ে গেছে। রবীন্দ্র বলেছে যে অমর তাকে মালার হুমকি দিয়েছে এবং তার জমি দখল করার চেষ্টা করেছে। আমি আর মা হতবাক হয়ে গেলাম। অমর এমন কিছু করেনি, সে তো শুধু আমার সম্মান বাঁচাচ্ছিল। বাবা উকিলদের সঙ্গে কথা বললেন, কিন্তু কেউই রবীন্দ্রর বিরুদ্ধে দাঁড়াতে রাজি হল না। তার টাকা, ক্ষমতা আর মিথ্যে সাক্ষীরা সবাইকে ভয় দেখিয়েছিল। অমরকে প্রথম রাতই থানায় কাটাতে হয়েছিল। বাবার অসহায় তো দেখার মতো ছিল। তিনি অমরকে ছাড়ানোর জন্য প্রতিটি দরজা কড়া নাড়ছিলেন, কিন্তু সব জায়গা থেকে তিনি শুধু হতাশাই পেয়েছিলেন। রবীন্দ্র সিং পুলিশ আর আদালত উভয় জায়গায় তা কুড়ো দাপট দেখিয়েছিল।
আমরা জানতাম যে অমর যদি বেশিক্ষণ থানায় থাকে তাহলে তার জীবন বিপদে পড়তে পারে বা তার উপর অত্যাচার হবে। দুদিন পর সন্ধ্যায় রবীন্দ্র সিংয়ের এক পুরনো চাকর আমাদের বাড়িতে এলো। সে আমার বাবার সঙ্গে একা কথা বলতে চেয়েছিল। চাকরটি ভয়ে ভয়ে বলল, পণ্ডিতজি, রবীন্দ্র সিং বার্তা পাঠিয়েছেন। তিনি বলছেন যে বিষয়টি আপোষে শেষ করতে চান। বাবার চোখে আশার ক্ষীণ আলো জেগে উঠল। তিনি দ্রুত জিজ্ঞেস করলেন, আপোষ মানে অমরকে ছেড়ে দেবে? চাকরটি বলল, তিনি বলছেন যে কাল রাতে হাভেলির পিছনের গোপন ঘরে গ্রামের কিছু বড়লোক আর তিনি নিজে বসবেন। সেখানে আপোষের মিটিং হবে। যদি আপনারা আসেন তাহলে তিনি মামলা তুলে নেবেন। বাবা সঙ্গে সঙ্গে বললেন, ঠিক আছে, আমি আসব। কিন্তু চাকরটির মুখ তখনও চিন্তিত ছিল। সে ইতস্তত করে বলল, সাহেবের একটি শর্তও আছে। বাবা ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করলেন, কোন শর্ত? চাকরটি মাথা নিচু করে বলল, সাহেব চান যে আপনি আপনার মেয়ে অঞ্জুকেও সেই মিটিংয়ে নিয়ে আসুন, যাতে পুরো গ্রাম মনে করে যে আপনি তার রাগ আর তার দাবি মেনে নিয়েছেন। এটা এক ধরনের রীতি। এই কথাটি বাবাকে ভিতর থেকে নাড়িয়ে দিল। কেমন আপোষ ছিল এটা, যেখানে একজন সম্ভ্রান্ত মেয়েকে অপরিচিত পুরুষের মিটিংয়ে নিয়ে যাবার কথা বলা হচ্ছে? এটা স্পষ্ট অপমান দাবি ছিল। বাবা রাগ আর দুঃখে বললেন, এটা কখনো লাতে পারে না। আমার মেয়ে ঘরের সম্মান, আমি তাকে সেই পরিবেশে নিয়ে যেতে পারি না। চাকরটি কাঁধ ঝাঁকিয়ে বলল, তাহলে অমরকে ভুলে যান। সাহেব বলেছেন যে তিনি তার উপর এমন মিথ্যে মামলা চাপিয়ে দেবেন যে সে বছরের পর বছর জেলে পচতে থাকবে। চাকরটি চলে গেল। বাড়িতে যেন ঝড় ফেটে পড়ল। বাবা আর মা দুজনেই একে অপরের সঙ্গে কথা বলছিলেন। দুজনের চোখই জলে ভরা ছিল। আমি সব শুনছিলাম। আমি স্পষ্ট বুঝতে পারলাম যে এটা আপোষ নয়, বরং একটা নোংরা চাল। রবীন্দ্র সিং আমার উপর প্রতিশোধ নেবার ফিকিরে ছিল। সে আমাকে সেখানে ডেকে নিশ্চয়ই আমাকে অপমান করতে চাইবে বা অন্য কোনো নোংরা দাবি রাখবে। আমার বুক জোরে জোরে ধরফর করছিল। কিন্তু অমর, আমার ভাই, যে আমার জন্য নিজের জীবন বিপদে ফেলেছে, তার অবস্থার চিন্তা আমার হৃদয়কে চিরে দিচ্ছিল। সেই রাতে বাবা বারবার পাশ ফিরছিলেন। অবশেষে তিনি আমার ঘরে এলেন। তার চোখে জল ছিল। অঞ্জু বেটি, আমি তোমাকে সেই জালিমদের সামনে নিয়ে যেতে চাই না, কিন্তু অমর আমাদের সন্তান, তার জীবন বিপদে। আমরা যদি তার কথা না মানি তাহলে সে অমরকে বরবাদ করে দেবে। আমি বাবার দিকে তাকালাম। তার মুখ ছিল এক অসহায় বাবার মুখ, ভেঙে যাওয়া, দম বন্ধ হয়ে যাওয়া। আমি তার অবস্থা অনুভব করতে পারছিলাম। আমি ধীরে ধীরে বললাম, বাবা, আমি জানি এটা একটা চাল। রবীন্দ্র সিং আমাকে ছোট করতে চায়। আমি আমার দোপাট্টা ঠিক করলাম আর নিজেকে সামলে নিয়ে বললাম, যদি আমার সম্মান বাজি রেখে অমরের জীবন বাঁচানো যায় তাহলে আমি প্রস্তুত। আপনি চিন্তা করবেন না, আমি ভয় পাব না। আমি সেই মিটিংয়ে যাব, শুধু একটি শর্তে, অমরকে ছেড়ে দেওয়ার শর্তে। বাবা ভারী মনে আমার কথা মানতে বাধ্য হলেন। আমরা অসহায় ছিলাম। আমাদের সিদ্ধান্ত আদালত বা ন্যায় বিচার নয়, বরং একজন জালিম জমিদারের ইচ্ছা স্থির করছিল। পরের দিন আমি, একজন পর্দায় থাকা মেয়ে, এমন একটি গোপন মিটিংয়ের জন্য প্রস্তুত ছিলাম যেখানে আমার সম্মানকে বাজিয়ে রাখা হচ্ছিল। বাবার হাত আমার বাহুতে ছিল কিন্তু কাঁপছিল। তার চোখে গভীর অসহায়তা ছিল, আর আমার হৃদয়ে ভয়ের শিকল আরও শক্ত হচ্ছিল। আমরা রাতের বেলা রবীন্দ্র সিংয়ের হাভেলিতে পৌঁছলাম। হাভেলির পিছনের অংশে একটা বড় কাঠের ভারী দরজা ছিল, যা খড়খড় আওয়াজ করে খুলল। আমি ভিতরে গেলাম এবং আমার হৃদয় যেন থেমে গেল। ঘর অন্ধকারে ভরা ছিল, শুধু কেরোসিনের প্রদীপের আলো টিমটিম করছিল, যা পরিবেশকে ভীতিকর এবং ভয়ানক করে তুলছিল। ঘরে গ্রামের প্রভাবশালী কিন্তু চরিত্রহীন পুরুষরা বসেছিল। তাদের চোখে আমার জন্য কোনো সম্মান ছিল না। রবীন্দ্র সিং তার ভাই বলবিন্দর সিংয়ের সাথে উঁচু আসনে বসেছিল। তার মুখে চালাকি আর জয়ের হাসি ছিল। আমরা ভিতরে ঢুকতেই সবার নোংরা দৃষ্টি আমার ওপর এমনভাবে পড়ল যেন আমি কোনো মানুষ নই, পণ্য। আমি দোপাট্টাকে শক্ত করে ধরলাম। বাবা এগিয়ে গেলেন। রবীন্দ্র সিং সাহেব, আমরা আপনার শর্ত মেনে এসেছি। এখন আমাদের অমর কোথায়, তাকে ছেড়ে দিন। রবীন্দ্র সিং বিষাক্ত হাসি হাসল। এত তাড়াতাড়ি কেন পণ্ডিতজি? আগে আমাদের প্রতিশোধ পুরো হবে। আপনার ছেলে আমাদের সম্মানে হাত দিয়েছিল, এখন আপনাকে তার মূল্য দিতে হবে। সে তার আসন থেকে উঠল এবং সোজা আমার দিকে আঙুল তুলে ইঙ্গিত করল। আপনি বলেছিলেন যে যদি আমি আসি তবে অমর আজাদ হয়ে যাবে। আমি প্রথমবারের মতো আওয়াজ বের করেছিলাম এবং আমি বাবার পিছনে দাঁড়িয়ে নিজেও ভীত ছিলাম। রবীন্দ্র সিং অবাক হয়ে আমার দিকে তাকালো এবং বলল, হ্যাঁ,
অমর আজাদ হয়ে যাবে, কিন্তু আগে মাফির মূল্য দিতে হবে। আমি তোমাদের এখানে আপোষের জন্য ডাকিনি, বরং তোমাদের অহংকার ভাঙার জন্য ডেকেছি। এই মেয়েটি এখন আমার সম্পত্তি হবে, এটাই তোমাদের খানদান থেকে নেওয়া প্রতিশোধের দাম। এই কথা শুনে আমার আত্মা কেঁপে উঠল। এ কেমন নতুন চাল ছিল! উপরে আপোষের ভান, আর ভিতরে আমাকে একটি জিনিসের মতো নিজের নামে করা। আমার বাবা রাগে চিৎকার করে উঠলেন, এ কেমন রেওয়াজ! আমরা আমাদের মেয়েকে কোনো চুক্তিতে দিতে পারি না, এটা ন্যায় বিচার নয়। রবীন্দ্র সিং তার ভাই বলবিন্দর সিংয়ের দিকে তাকালো এবং হাসল। ন্যায় বিচার? এ তো আমাদের খানদানি রীতি, আর এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এখন শুরু হচ্ছে। এই বলেই সে হঠাৎ আমার দিকে বাড়ল এবং এক ঝটকায় আমার মাথার দোপাট্টা টেনে নিচে ফেলে দিল। আমার মনে হলো যেন আমার শরীর থেকে আমার আত্মা আলাদা হয়ে গেল। আমার সম্মান, যাকে আমি সবসময় ঢেকে রাখতাম, এখন সেই অপরিচিত এবং নোংরা দৃষ্টির সামনে ছিল। আমার বুক ধড়ফড় করতে ভুলে গেল, আমি যেন পাথরের হয়ে গেলাম। ঘরে উপস্থিত প্রতিটি লোকের চোখ আমার উপর স্থির হয়ে গেল, তাদের দৃষ্টিতে নোংরামি আর লালসা স্পষ্ট দেখা যাচ্ছিল। আমার বাবা সেখানেই মেঝেতে বসে পড়লেন, তার চোখ থেকে যন্ত্রণা ঝরে পড়ছিল। এর আগে কেউ কিছু বোঝার আগেই রবীন্দ্র সিং জোরে ঘোষণা করল, এখন এর নিলাম হবে। এই সেই মেয়ে যার রূপে এক ফকিরের ছেলের গর্ব ছিল, এখন দেখা যাক এর কত দাম। এটা শুনে আমার পায়ের নিচের মাটি সরে গেল। আমার মতো জীবন্ত মানুষের নিলাম করা হচ্ছিল। আমার মনে হলো যেন আমি এখন মানুষ নই, কেবল একটি জিনিস। এইসব আমার ভাইয়ের সাহস দেখানোর প্রতিশোধ ছিল, এবং আমি তার মূল্য। তখনই এলাকার এক ধনী বুড়ো জমিদার প্রথমে ডাক দিল, 10 লাখ। তার আওয়াজ আমার কানে নরকের মতো প্রতিধ্বনিত হল। সে আমার দাম একটি পশুর থেকেও কম বলল। আমি চোখ বন্ধ করে নিলাম এবং ভগবানকে প্রার্থনা করলাম যে আমার যেন মৃত্যু হয়। আমার মনে অমরের মুখ ঘুরতে লাগল। আমার মৃত্যু কি আমার পরিবারকে এই অত্যাচার থেকে বাঁচাতে পারে? তখনই বলবিন্দর সিং চিৎকার করে উঠল, আর কেউ আছে যে ডাক বাড়াবে? এর দাম শুধু সৌন্দর্যেরই নয়, এর সংস্কার আর সম্মানেরও। ভেবে চিনতে দাম লাগাও। সে নিলামকে আরও বাড়িয়ে দিচ্ছিল, যাতে রবীন্দ্র সিংয়ের অহংকার সন্তুষ্ট হয়। চারদিক থেকে ডাক বাড়ছিল। কেউ 11 লাখ বলছিল, কেউ 12, কেউ 15, আর আমি সেখানে দাঁড়িয়ে একটি নির্জীব মূর্তির মতো সব দেখছিলাম। আমার চারপাশে বসে প্রতিটি লোক আমাকে এমনভাবে দেখছিল যেন আমি কোনো পণ্য, যাকে সে তার বাড়ি নিয়ে যাবে। আমার বাবা কাঁদছিলেন এবং অসহায়ভাবে এইসব তামাশা দেখছিলেন। আমার ভিতরে সমস্ত সাহস ভেঙে গেছিল। আমি কেবল ভগবানকে প্রার্থনা করছিলাম যে তিনি আমাকে এই নরক থেকে বের করে আনুন, তা সে মৃত্যু দিয়েই হোক না কেন। এই সব কিছু এত খারাপ এবং এত অত্যাচারী লাগছিল যে আমি কেঁপে উঠলাম। ক্ষমতাবান লোকেরা তাদের প্রতিশোধ আর লালসাকে রীতির নাম দিয়ে মানুষের জীবন নষ্ট করে দেয়। আমার ভাই এই অত্যাচারের শিকার হয়েছিল এবং এখন আমি সেই অত্যাচারের মূল্য ছিলাম। তখনই একটা জোরে ধামাকা হলো। দরবার হলের ভারী দরজা ভেঙে ভিতরে পড়ে গেল। সবাই চমকে গেল। আমি ভয় পেয়ে চোখ খুলল তো দেখলাম দরজায় একজন লম্বা, মজবুত এবং রাজকীয় ভঙ্গির লোক দাঁড়িয়ে আছে। তার চোখে রাগ ছিল, কিন্তু তাতে তার ভাই রবীন্দ্রের মতো নোংরামি ছিল না। সে ছিল অর্জুন সিং, রবীন্দ্র সিংয়ের ছোট ভাই, যে বাইরে বড় শহরে পড়াশোনা করেছিল এবং যে তার পরিবারের এই নোংরা রীতি থেকে সম্পূর্ণ আলাদা চিন্তা রাখত। রবীন্দ্র সিং রাগে গর্জে উঠল, অর্জুন, তোর সাহস কি করে হলো দরজা ভাঙার? কে হস তুই আমাদের মজলিসে নাক গলাতে? অর্জুন তাকে এমনভাবে দেখল যেন সে কোনো পোকা। তারপর তার নজর এক মুহূর্ত আমার ওপর পড়ল এবং তারপর পুরো ঘরে ঘুরল। সে ঠান্ডা কিন্তু ভারী গলায় বলল, আমার তোমাদের এই নোংরা মজলিসে কোনো আগ্রহ নেই। আমি এখানে এই নোংরা খেলা শেষ করতে এসেছি। এই বলে সে সবচেয়ে উঁচু গলায় বলল, আমি এই চুক্তির শেষ ডাক দিচ্ছি। আমার হৃৎস্পন্দন থেমে গেল। আমার হাত কাঁপতে লাগল। এ কোন নতুন ঝড় ছিল? আমি এর দাম 10 লাখ, 50 লাখ বা 1 কোটি লাগাবো না। ঘরে এক নীরবতা ছড়িয়ে পড়ল এবং তারপর অর্জুন সিংয়ের আওয়াজ প্রতিধ্বনিত হল, আমি এই মেয়েটির দাম 2 কোটি লাগাচ্ছি। তার আওয়াজ মজলিসের দেয়ালে ধাক্কা খেয়ে প্রতিধ্বনিত হল। আমার শ্বাস থেমে গেল, আমার হাত কাঁপতে লাগল। এ কোন নতুন ঝড় ছিল? আমি 2 কোটি দিচ্ছি এবং এই মেয়েটি এখন আমার দায়িত্ব। পুরো মজলিসে গভীর নীরবতা ছেয়ে গেল। 2 কোটি! এত টাকা তো এই এলাকায় কোনো জমি বা সম্পত্তিরও লাগত না। রবীন্দ্র সিংয়ের চোখে বিস্ময় আর লোভ একসাথে ঝলসে উঠল। তার পুরো প্রতিশোধের খেলা এক ঝটকায় শেষ হয়ে গেছিল। সে রাগে থাকলেও 2 কোটির এত বড় অঙ্ক তাকে চুপ করানোর জন্য যথেষ্ট ছিল। এ কি মজা করছিস অর্জুন? রবীন্দ্র সিং তোতলামো গলায় বলল। কোনো মজা নয়। অর্জুন সিং পলক না ফেলে বলল,
সে তার সাথে আসা নিরাপত্তা রক্ষীদের ইশারা করল এবং তারা নোট ভর্তি বড় বড় ব্রিফকেস এনে মেঝেতে রেখে দিল। এই নাও, তোমার টাকা, আর তোমার প্রতিশোধও পুরো হলো। এখন এই মেয়েটির ওপর তোমার কোনো অধিকার রইল না। একে ছেড়ে দাও। রবীন্দ্র সিং টাকার দিকে এমনভাবে দেখল যেন তার ভরা খিদে হঠাৎ জেগে উঠেছে। তার লোভ তার সম্মানের থেকে ভারী পড়ল। সে কিছুক্ষণ থেমে ভাবল, কিন্তু এত বড় অঙ্ক প্রত্যাখ্যান করা তার সাধ্যের বাইরে ছিল। সে হার মেনে নিল। ঠিক আছে, এই চুক্তি তোর হলো অর্জুন, কিন্তু মনে রাখবিস, আজকের পর তুই এক শত্রুতা কিনে নিয়েছিস। অর্জুন সিং তার হুমকিকে কোনো গুরুত্ব দিল না এবং আমার দিকে এগিয়ে গেল। আমি তখনও ভীত, একেবারে জড়ো হয়ে দাঁড়িয়েছিলাম। সে আমার কাছে এলো। তার লম্বা উচ্চতা এবং একদম মজবুত দাপুটে উপস্থিতি দেখে আমি চমকে গেলাম। সে আমাকে স্পর্শ করল না, শুধু আলতো করে হাত দিয়ে ইশারা করল, অঞ্জু চলো। আমি তার ইশারায় আপনা আপনি চলতে শুরু করলাম। আমার বাবা, যিনি এখনো ধাক্কায় বসেছিলেন, উঠে আমার দিকে বাড়লেন, কিন্তু অর্জুনের রক্ষিতা তাকে থামিয়ে দিল। আমি যেতে যেতে আমার বাবার অসহায় চোখ দেখলাম এবং ভিতর থেকে ভেঙে গেলাম। আমার মালিক বদলে গেছিল, কিন্তু আমি এখনো কারুরই জিনিস ছিলাম। অর্জুন আমাকে হাভেলির বাইরে দাঁড়ানো তার কালো, বড়, খুবই দামি গাড়িতে বসালো। বাইরে দাঁড়ানো রক্ষীরা সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করল। অর্জুন নিজে ড্রাইভিং সিটে না বসে আমার পাশে বসল। গাড়ি দ্রুত হাভেলিকে পিছনে ফেলে শহরের দিকে ছুটল। আমি এখনো বুঝতে পারছিলাম না যে এসব সত্যিই হচ্ছে। আমি রবীন্দ্র সিংয়ের কবল থেকে তো বেরিয়ে এসেছিলাম, কিন্তু এখন এক নতুন রহস্যময় লোকের সাথে যাচ্ছিলাম যে আমার ভাই অমরেরই শত্রু ছিল। এই কথাটি আমার জন্য কোনো ধাক্কার থেকে কম ছিল না। ভিতরে চাপা পড়া আমার সমস্ত ভয় এখন চোখ থেকে বইতে লাগলো। আমার ঠোঁট কাঁপতে লাগলো। আমি এত ঘাবড়ে গেছিলাম যে আমার আর কিছু মাথায় আসছিল না। আমি আমার ঠাকুমার কাছ থেকে শেখা ভগবানের মন্ত্রগুলো জপ করতে শুরু করলাম। আমার ঠোঁটে শান্তি পাঠ এবং গায়ত্রী মন্ত্র চলতে লাগলো। আমার আওয়াজ কাঁদতে কাঁদতে ভরে উঠেছিল। আমি মন্ত্রে শান্তি খুঁজছিলাম। আমি একবারও তার দিকে তাকানোর সাহস করিনি। যখন মন্ত্রের একটি অংশ পুরো হলো, তখন আমার নজর অজান্তে অর্জুনের দিকে চলে গেল। সে গাড়ি চালাতে চালাতে চুপচাপ আমার মন্ত্র শুনছিল। তার মুখে কোনো দাপট, কোনো অহংকার ছিল না, যেন তার সমস্ত শক্তি গলে গেছে। সে আমার ভয়ে, আমার কাঁদা আওয়াজ এবং মন্ত্রগুলি শুনতে শুনতে একদম স্থির ছিল। আমার মনে হলো যেন আমার মন্ত্রগুলি তাকে ভিতর পর্যন্ত নাড়িয়ে দিয়েছে। মন্ত্র এবং অর্জুনের নির্বাক মুখ দুটোই আমার মাথায় ঘুরতে লাগলো। যখন গাড়ি থামল, তখন আমি দেখলাম যে আমরা শহর থেকে অনেক দূরে একটি বড় আধুনিক স্টাইলের বাংলোর সামনে দাঁড়িয়ে আছি। এই বাংলো এখানকার পুরনো হাভেলিগুলির থেকে সম্পূর্ণ আলাদা ছিল, নিস্তব্ধ, ঠান্ডা এবং ভয়ঙ্করভাবে শান্ত। অর্জুন কিছু না বলেই আমাকে বাইরে আসার ইশারা করল। আমি তার পিছনে পিছনে চললাম। বাংলো বাইরে থেকে যতটা বড় এবং জমকালো ছিল, ভিতর থেকে ততটাই শূন্য এবং বর্ণহীন ছিল। আমাকে একটি বড় সুন্দর হাওয়া চলা ঘর দেওয়া হলো। ঘরে সব সুবিধা ছিল, কিন্তু আমার মনে হচ্ছিল যেন আমি একটি নতুন সোনার খাঁচায় বন্দী হয়ে গেছি। আমাকে ঘরে ছেড়ে একজন মহিলা এলেন, যিনি সম্ভবত বিদেশি ছিলেন। তিনি হেসে আমাকে স্বাগত জানালেন এবং বললেন যে তিনি আমার খেয়াল রাখবেন। তিনি তার নাম বললেন, মিসেস ডিসুজা। আমি তার কাছ থেকে জল নিলাম, আমার কাপড় ঠিক করলাম এবং ঘরের এক কোণে চুপচাপ বসে পড়লাম। সারা রাত আমি ঘুমাতে পারিনি। আমার মাথায় অমর, আমার বাবা এবং রবীন্দ্র সিংয়ের হুমকি ঘুরতে লাগলো। সকালে হালকা রোদ এলো, তখন আমি ফ্রেশ হলাম এবং পুজো করলাম। আমি পুরোপুরি অর্জুন সিংয়ের ইচ্ছার উপর ছিলাম এবং আমাকে এই সম্পর্ক মানতেই হতো। আমার বিশ্বাস আমাকে সাহস দিচ্ছিল। ভগবান আমাকে একজন জালিমের কাছ থেকে বের করে এনেছেন, তো ভবিষ্যতেও পথ দেখাবেন। দিন বাড়ল, তো আমি সাহস করে সিদ্ধান্ত নিলাম যে আমার অর্জুনের সঙ্গে কথা বলা উচিত। আমি মিসেস ডিসুজার মাধ্যমে তাকে বার্তা পাঠালাম যে আমি অর্জুন সিংয়ের সাথে দেখা করতে চাই। কিছুক্ষণ পর আমাকে তার বড় অফিসের মতো ঘরে ডাকা হলো। আমি ঘোমটা না দিয়ে কেবল মাথা নিচু করে তার সামনে দাঁড়িয়েছিলাম। সে একটি বড় টেবিলের পিছনে ফাইল পড়ছিল। সে আমার দিকে না দেখেই বলল, বসে পড়ো অঞ্জু, বলো কেন দেখা করতে চাও। তার আওয়াজ ঠান্ডা এবং একেবারে প্রাণহীন লাগছিল। তাতে সেই অনুভূতি একদম ছিল না যা রাতে আমার মন্ত্র শোনার সময় তার মুখে ছিল। আমি ইতস্তত করলাম। তারপর ধীরে ধীরে বললাম, আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই যে আপনি আমাকে সেই ভয়ঙ্কর অবস্থা থেকে বের করে এনেছেন। কিন্তু একটি কথা আমার বোধগম্য হয়নি। আপনি রবীন্দ্র সিংয়ের ভাই, তাহলে আপনি আমার এত বড় ডাক কেন লাগালেন? আপনিও কি? আমি কথা পুরো করতে পারলাম না, কিন্তু অর্জুন বুঝে গিয়েছিল। সে ফাইল বন্ধ করল এবং চেয়ারের পিছনে হেলান দিয়ে আমাকে দেখল। তার দৃষ্টি অদ্ভুত ছিল, যেমন কৌতূহল এবং ঠান্ডা উদাসীনতা দুটোই। আমি আমার ভাইদের সম্পর্কে জানি যে তারা কত জালিম এবং নোংরা কাজে লিপ্ত। তাদের বেশিরভাগ সম্পত্তি গরিবদের দমন করে এবং মেয়েদের হয়রানি করে তৈরি হয়েছে। এই খানদানের অন্ধ প্রথাগুলি গ্রহণ করতে আমি আমেরিকা থেকে ফিরে আসিনি। তাহলে? আমি ধীরে ধীরে জিজ্ঞেস করলাম, আপনার উদ্দেশ্য কি?
সে সরাসরি বলল, আমার উদ্দেশ্য তোমাকে সুরক্ষিত রাখা এবং দ্বিতীয়ত আমার ভাইদের অত্যাচার শেষ করা। তোমার রবীন্দ্রের কাছ থেকে নিরাপত্তার দরকার ছিল, এখন তুমি এখানে সুরক্ষিত আছো, আমি তোমাকে তাই কিনেছি যাতে রবীন্দ্র তোমার সঙ্গে আবার কোনো নোংরা কাজ বা প্রতিশোধ নেওয়ার চেষ্টা না করতে পারে। তার উত্তর শুনে আমার হৃদয়ে কিছুটা স্বস্তি এলো, কারণ তার নিয়ত পরিষ্কার দেখা যাচ্ছিল, কিন্তু তার ঠান্ডা কঠোর ভাব আমাকে ভয় দেখাতো। সে আমার সঙ্গে কথা তো বলছিল, কিন্তু যেন আমি কোনো মূল্যবান পণ্য যাকে সে কেবল নিজের উদ্দেশ্যের জন্য বাঁচিয়ে রেখেছে। আমি তোমাকে তোমার ঘরে যতটা নিরাপত্তা দরকার সব দেব, কিন্তু এটা মনে রেখো যে তুমি এখানে আমার ইচ্ছায় আছো, এখান থেকে বাইরে পা রাখা সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ বাইরে রবীন্দ্র আর বালবিন্দর তোমাকে খুঁজছে। যতক্ষণ না আমি তাদের সঙ্গে মিটমাট করছি, তুমি এখানে আমার তত্ত্বাবধানে থাকবে। তার ভাবভঙ্গি একজন কঠোর অফিসারের মতো, যেন কোনো জুনিয়রকে আদেশ দিচ্ছে। আমি চুপচাপ মাথা নাড়লাম এবং তার কথা মেনে নিলাম। আমি বুঝতে পারছিলাম না যে এই লোকটি নির্মম না সত্যিই আমার সাহায্য করতে চায়। সে কি কেবল প্রতিশোধ নিতে চায় না সত্যিই ন্যায় বিচার চাইতো? বাকি দিনগুলি এইভাবেই কাটতে লাগলো। অর্জুন তার কাজে ব্যস্ত থাকত। সেদিনে কয়েকবার কম্পিউটার এবং ফোনে লম্বা মিটিং করত। সে একজন খুব বড় ব্যবসা সামলানো লোক মনে হচ্ছিল, যাকে আমার উপস্থিতিতে কোনো বিশেষ ফরক পড়ত না। আমি আমার বড় ঘরে পুজো আর্চা এবং নীরবতার মধ্যেই গুটিয়ে রইলাম। আমি নিরন্তর ভগবানকে প্রার্থনা করতে থাকতাম, কারণ তিনিই আমার একমাত্র ভরসা ছিল, যা আমাকে এই অনিশ্চিত পরিস্থিতিতে সাহস দিচ্ছিল। আমি কেবল আমার ভাইয়ের অমরের মুক্তি এবং এই অত্যাচারগুলির শেষ হওয়ার জন্য দোয়া করছিলাম, এবং এটাও যে ভগবান আমাকে এই নতুন মালিকের মতো শক্তিশালী মানুষের ভুল নিয়ত থেকে বাঁচান। সে আমার জন্য একটি ধাঁধা ছিল, যাকে বোঝা খুব কঠিন ছিল। আমি এখনও অর্জুনের সুন্দর কিন্তু ঠান্ডা এবং বড় বাড়িতে আমার নিঃসঙ্গতার সঙ্গে বন্দী ছিলাম। তার কঠোর এবং নিয়ন্ত্রণকারী ভাবটি আমাকে কষ্ট তো দিত না, কিন্তু ভিতরের অস্থিরতে বজায় থাকত। আমি তাকে একজন শক্তিশালী অচেনা লোক মনে করতাম, যার উদ্দেশ্য বড় অবশ্যই ছিল, কিন্তু আমার সম্পর্কে তার উদ্দেশ্য আমি বুঝতে পারতাম না। আমি আমার বেশিরভাগ সময় পুজো মন্ত্র এবং আমার ভয়কে ভগবানের হাতে সমর্পণ করে কাটাতাম, এবং আমার ডোপারটা কখনও আমার শরীর থেকে আলাদা হতো না। এক সন্ধ্যায় যখন সূর্য ডুবে গেছিল এবং আমি আরতির প্রস্তুতি নিচ্ছিলাম, তখনই আমি অর্জুনের অফিসের ঘর থেকে মৃদু আওয়াজ শুনতে পেলাম। দরজা সামান্য খোলা ছিল, এবং প্রথমবারের মতো আমার এটা জানার ইচ্ছা হলো যে সে এতক্ষণ কী করতে থাকত। আমি ধীরে ধীরে দরজার কাছে গেলাম এবং কান পাতলাম। অর্জুন কারোর সঙ্গে ফোনে কথা বলছিল। তার আওয়াজে রাগও ছিল এবং গাম্ভীর্যও ছিল। হ্যাঁ, আমার বিশ্বাস প্রমাণ শীঘ্রই পাওয়া যাবে। আমাদের তাদের সব ভুল ব্যবসা এবং অকাইনি কাজগুলি ফাঁস করতে হবে। তারপর সে লম্বা শ্বাস নিয়ে বলল, এবং সবথেকে জরুরি কথা, আমি শীঘ্রই রবীন্দ্র এবং বালবিন্দরের বিরুদ্ধে মামলা করব। তার জন্য আমার সেই মেয়েটির সাক্ষী দরকার হবে। আমার সবথেকে বড় শক্তি সেই। এটা শুনে আমার হৃদয় এক মুহূর্তের জন্য থেমে গেল। সেই মেয়েটি মানে আমি? আমার সমস্ত লাঞ্ছনা কি এই মামলার ভিত্তি তৈরি করার জন্য ব্যবহার করা হবে? সে আরও বলল, আমি তাকে 2 কোটিতে তাই নিয়েছি, যাতে সে তাদের প্রতিশোধের নিশানা না হয়। সে এখন আমার নিরাপত্তায় আছে, এবং এটাই আমার সবথেকে বড় সুবিধা। আমি সেই জালিমদের আইনের সামনে আনার জন্য কিছু করতে পারি। তারা নিজেদের ভগবান মনে করে, কিন্তু এখন তাদের খেলা শেষ হতে চলেছে। ফোন কেটে গেল। আমি দ্রুত পা পিছনে টেনে আমার ঘরে ফিরে এলাম। এইসব শুনে প্রথমবারের মতো আমার হৃদয়ে শান্তি এলো। তার উদ্দেশ্য না লালসা ছিল, না অত্যাচার, বরং ন্যায় বিচার এবং সংস্কার ছিল। সে আমার জন্য কোনো মালিক নয়, বরং ভগবানের কাছ থেকে আসা একটা মাধ্যম ছিল। আমি এটাও বুঝতে পারলাম যে অর্জুন তার ভাইদের ভুল ব্যবসা, জমি দখল এবং মেয়েদের হয়রানি করার কাজগুলোকে খুব ঘৃণা করত। সে একজন ন্যায় বিচার পছন্দ করা লোক ছিল, যে তার খানদানের অত্যাচার শেষ করার জন্য বহু বছর পর ফিরে এসেছিল। সেই দিন পুজোর পর আমি সাহস করে দোপাট্টা সামলাতে সামলাতে তার অফিসের দরজায় কড়া নাড় করলাম। আমি কি ভিতরে আসতে পারি? অঞ্জু, হ্যাঁ এসো। আমি ভিতরে এলাম এবং তার সামনে কিছুটা দূরত্বে দাঁড়িয়ে গেলাম। প্রথমবারের মতো আমার আওয়াজে ভয়ের বদলে ভরসা ছিল। অর্জুন, আজ আমি আপনার কথা শুনেছি। আমি শুনেছি যে আপনি আমার সাক্ষী চান, এবং আপনার উদ্দেশ্য শুধু ন্যায় বিচার। তার মুখে হালকা বিস্ময় এলো, তারপর সে গাম্ভীর্য হয়ে গেল। হ্যাঁ, এটা সত্য। তোমার কি আমার উপর সন্দেহ ছিল? আমার ছিল, কিন্তু এখন নেই। আমি পরিষ্কার বললাম, আমি এই অত্যাচার শেষ করতে আপনাকে সাহায্য করব। আমার ভাই অমর নিরপরাধ, এবং আপনার ভাই অপরাধী। আমি তাদের আসল রূপ জানাবো। অর্জুন দীর্ঘশ্বাস নিয়ে বলল, অঞ্জু, তুমি খুব সাহসী, কিন্তু এই পথ সহজ নয়। তোমার সাক্ষী এই পুরো মামলার ভিত্তি হবে। তোমাকে অনেক বিপদ সহ্য করতে হতে পারে। আমি নিজের চোখে তাদের তৈরি করা লাঞ্ছনার জগৎ দেখেছি। এই লাঞ্ছনা শেষ করার জন্য আমি প্রত্যেকটি ঝুঁকি নেব। যদি আপনার উদ্দেশ্য আপনার পরিবারের এই অত্যাচারী সিস্টেমকে শেষ করা হয়, তাহলে আমি আপনার সাথে আছি। তার ন্যায় বিচারের চিন্তা আমাকে বদলে দিয়েছিল, এবং তার জন্য মনে জমা ভয় এখন ধীরে ধীরে মিটতে লাগলো। আমি প্রথমবারের মতো তাকে শুধু কোনো ধনী লোক নয়, বরং এমন মানুষ বুঝলাম যে আমার ব্যথা এবং আমার উদ্দেশ্য বুঝতে পারেন।
করেন। পরের দিন অর্জুন সিং আমাকে তার পরিকল্পনার কিছু কথা জানালেন। সে বলল যে সে কিভাবে বহু বছর ধরে তার ভাইদের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করছে এবং তাদের ভুল কাজের উপর নজর রেখেছিলেন। তার উদ্দেশ্য ছিল যে সে তার ভাইদের আইনের পথে আটকাবে, যাতে তাদের ভুল ভাবি চলা হুকুমত চিরতরে শেষ হতে পারে। এখন আমি প্রতি মুহূর্তে তার জন্য দোয়া নয়, বরং মনে মনে শুভকামনা করতাম যে সে তার উদ্দেশ্যে সফল হোক। তার জয়ই আমার পরিবারের সম্মান ফিরিয়ে আনতে পারত। তার উপস্থিতি এখন আমার কাছে কোনো কারাগার নয়, বরং একটি সুরক্ষিত জায়গার মতো অনুভব হতে লাগলো। আমি পর্দায় থেকেও তার এই বিরাট সংগ্রামে তার সাথে ছিলাম। সে আমাকে ফাইল এবং রেকর্ড দেখালো যেখানে রবীন্দ্র সিং এবং বালবিন্দর সিংয়ের অত্যাচারের সব কথা লেখা ছিল। আমিও আমার ভাইয়ের মামলার সাথে জড়িত জরুরি তথ্য তাকে দিলাম। আমরা দুজনই মুরাতম ছিলাম, কিন্তু আমাদের ভিত্তি খুব মজবুত ছিল। আমাদের উদ্দেশ্য ছিল কেবল সত্যের জয়। এই উদ্দেশ্যই আমাদের দুজনের মাঝে দূরত্বকে ধীরে ধীরে মিটিয়ে দিয়েছিল। অর্জুনের পরিষ্কার নিয়ত এবং ন্যায় বিচারের প্রতি অটল থাকার কথা জেনে আমিও তার সাথে খুলে কথা বলতে শুরু করলাম। হ্যাঁ, আমার লজ্জা এবং শালীনতা আমার স্বভাবের অংশ ছিল, তাই আমি কখনো আমার সীমা অতিক্রম করতাম না। এখন আমাদের মধ্যে ভয়ের বদলে ভরসা স্থান নিয়েছিল। অর্জুন দিনে কয়েকবার আমার ঘরের বাইরে এসে থামত এবং আমার সাথে অমরের মামলার কথা বলত। রবীন্দ্র সিংয়ের নতুন অত্যাচারের প্রমাণ দেখাত এবং গ্রামের পরিস্থিতি সম্পর্কে আমার মতামত নিত। সে সবসময় সম্মানের সাথে দূরত্ব বজায় রাখত, কিন্তু আমার অনুভব হতো যে সে আমাকে এখন কেবল একজন সাক্ষী নয়, বরং একজন পরামর্শদাতা সঙ্গীর মতো দেখে। আমি তাকে দৃঢ় যুক্তি দিতাম এবং সেই সাথে সাহস এবং ধৈর্য রাখতে বলতাম। একদিন দুপুরে আমি আমার ঘরে বসে রামচরিত মানুষের শ্লোকগুলি পড়ছিলাম। আমার চোখ বইয়েছিল এবং মন পুরোপুরি ভগবানের কথায় নিবদ্ধ ছিল। সেই সময় আমি দুনিয়ার প্রতিটি দুশ্চিন্তা থেকে দূরে ছিলাম, যেমন এই পাঠ আমার ভিতরে কোনো গভীর শান্তি ভরে দিচ্ছিল। যখন আমি একটি শ্লোক বারবার দোহরাচ্ছিলাম, তখনই আমার মনে হলো যে দরজায় কেউ দাঁড়িয়ে আছে। আমি পাঠ শেষ করলাম এবং তারপর দেখলাম যে অর্জুন সিং চুপচাপ দরজায় দাঁড়িয়ে আমার আওয়াজ শুনছিল। তার মুখে একটি অদ্ভুত শান্তি ছিল, যেন আমার আওয়াজ তাকে কিছু মুহূর্তে স্বস্তি দিয়েছে। সে ধীরে ধীরে বলল, তোমার আওয়াজে খুব প্রভাব আছে অঞ্জু। পাঠ শেষ হওয়ার পর সে হালকা পায়ে ঘরে এলো এবং দেয়ালের কাছে থেমে গেল। এই প্রথমবার সে এত নরম এবং পরিষ্কার ভাষায় আমার সাথে কথা বলল। আমি ঘোমটায় মুখ ঢেকে নজর নিচে করে নিলাম। অর্জুন গভীর শ্বাস নিতে নিতে প্রথমবারের মতো তার হৃদয়ের দ্বিধা জানালো। সে বলল, তোমার ভরসা খুব মজবুত অঞ্জু। তুমি এত বড় অত্যাচারের মোকাবিলা করেছ, কিন্তু তবুও তোমার হৃদয়ে ভয় নয়, বরং ভগবানের নাম। ইস, আমারও যদি আমার জীবনে এমন শান্তি মিলত। আমি দুনিয়ার সব পড়াশোনা করেছি, কিন্তু এই শান্তি আমি কখনো পাইনি। আমি তাকে সাহস দিয়ে বললাম, আপনি যা করছেন সেটাও কোনো যুদ্ধের থেকে কম নয়। খারাপের সামনে দাঁড়ানো, সত্যের জন্য লড়াই করা, এটা খুব সাহসের কাজ। ভগবান অবশ্যই আপনার সাথে থাকবেন। আমার চোখ ঘোমটার ভিতর থেকে তার মুখে স্থির হয়ে গেল। তার দৃষ্টিও সম্মানের সাথে আমার অস্তিত্বকে দেখল। সেই ছোট্ট দৃষ্টির মিলনে এক অদ্ভুত আপনত্ব অনুভব হল, যেমন দুজন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়া পথিক হঠাৎ একে অপরকে চিনে নেয়। এই যোগ কোনো ধরনের যৌবনের আকাঙ্ক্ষা নয়, বরং একটি গভীর বোঝাপড়া এবং আন্তরিক সহানুভূতির অনুভূতি ছিল। সেই দিনের পর অর্জুনের ব্যবহারে একটি পরিষ্কার পরিবর্তন এলো। সে আমাকে আরও বেশি সম্মান দিতে লাগল। এখন সে শুধু প্রমাণের কথাই বলতো না, বরং আমার শরীর এবং কুশলও জিজ্ঞেস করত। সে আমাকে শহর থেকে কিছু দুর্লভ ধর্মীয় বই এবং ইতিহাসের বইও পাঠালো, যাতে আমার জ্ঞান বাড়তে পারে। সে বলল, এটা তোমার অধিকার। তুমি পড়ালেখা জানা এবং তোমার এই জিনিসগুলি থেকে দূরে থাকা উচিত নয়। আমি শুধু তোমার নিরাপত্তাই নয়, তোমার উন্নতিতেও বাধা হব না। এখন সে শুধু আমার মালিক বা তত্ত্বাবধায়ক ছিল না। ধীরে ধীরে তার নীরব খেয়াল রাখা রূপ আমার হৃদয়ে একটি হালকা, খুব পবিত্র এবং ধীর অনুভূতি জাগাতে লাগল। আমি কোনো পুরুষকে এভাবে আগে কখনো দেখিনি। অর্জুনে একটি নরমতা ছিল, একটি সভ্যতা ছিল, যা তার ভাইদের থেকে সম্পূর্ণ বিপরীত ছিল। তার ন্যায়বিচার আমার মধ্যে সুরক্ষা এবং শান্তির অনুভূতি দিল। আমি তার স্বভাব সম্পর্কে ভাবতে লাগলাম। সে ধনী ছিল, ক্ষমতাবান ছিল, কিন্তু সবচেয়ে বড় কথা, মানবিতায় ভরা ছিল। আমার মনে ধীরে ধীরে এই ধারণা এলো যে হয়তো এই লোকটি আমার সত্যিকারের সঙ্গী হতে পারে, এমন একজন সঙ্গী যে আমার শালীনতার কদর করবে এবং আমার বিশ্বাসের রক্ষা করবে। এই ভালোবাসা বা আকর্ষণ খুব শান্ত, খুব গভীর এবং খুব পরিষ্কার ছিল, ঠিক আমার ঘোমটার মতো। আমার অনুভব হতে লাগল যে এখন আমাদের ভাগ্য শুধু ন্যায়ের লড়াইয়ের কারণেই নয়, বরং হৃদয়ের একটি নতুন সম্পর্কের কারণেও একে অপরের সাথে জুড়তে শুরু করেছে। রবীন্দ্র সিং এবং বলবিন্দর সিংয়ের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সময় কাছাকাছি চলে এসেছিল, কিন্তু এই বিপদের সাথে সাথে আমার জীবনে একটি নতুন ভালোবাসার পথও খুলে যাচ্ছিল।
আমাদের নীরব ঘনিষ্ঠতা এখন একটি শক্তিশালী মানসিক সম্পর্ক তৈরি করেছিল, যা আসন্ন বড় ঝড়ে আমাদের একসাথে দাঁড়ানোর সাহস দিতে যাচ্ছিল। আমার এবং অর্জুন সিংয়ের মধ্যে এখন একটি গভীর কিন্তু বিনা বলা বোঝা সম্পর্ক তৈরি হয়েছিল। অর্জুন আমাকে সম্মান, সুরক্ষা এবং ভরসা দিয়েছিল, এবং আমি আমার নীরবতা, সত্যতা এবং হৃদয় দিয়ে তার নিঃসঙ্গতা বুঝেছিলাম। কিন্তু আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্ন ভালোবাসার উপর এখন ভয়ের ছায়া মন্ডরাচ্ছিল। অর্জুন জানিয়ে দিয়েছিল যে সে রবীন্দ্র এবং বলবিন্দরের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করতে চলেছে, এবং এই মামলার জয়ের সবচেয়ে বড় সহায় আমার সাক্ষ্য। যেই অর্জুন গ্রামের প্রবীণ এবং পঞ্চায়েতকে তার ভাইদের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠাল, রবীন্দ্র এবং বলবিন্দরের সন্দেহ হল। তাদের পুরো ক্ষমতা এবং টাকা ভুল ব্যবসার ওপর টিকেছিল। তারা জানত যে যদি আমি সাক্ষ্য দিই তাহলে তাদের পুরো খেলা শেষ হয়ে যাবে। এক রাতে যখন আমি পুজো করে আমার ঘরে রামায়ণ পড়ছিলাম, বাইরে হঠাৎ আওয়াজ এবং গুলির শব্দ শোনা গেল। আমার বুক জোরে জোরে ধরফর করতে লাগল। আমি বুঝলাম যে তারা এসে গেছে। আমি দ্রুত আমার ওড়না ঠিক করলাম এবং একপাশে দাঁড়িয়ে গেলাম। তখনই দরজা জোরে ভেঙে পড়ল এবং রবীন্দ্র, বলবিন্দর তাদের গুন্ডাদের সঙ্গে ভিতরে ঢুকে পড়ল। রবীন্দ্রর চোখে এবার শুধু রাগ নয়, ভয় এবং অস্থিরতাও ছিল। তারা আমাকে তুলে নিয়ে যেতে চাইছিল যাতে অর্জুনের উপর চাপ দিয়ে মামলা ফিরিয়ে নেওয়া যায়। কোথায় অর্জুন সিং? রবীন্দ্র চিৎকার করে বলল, তুই আমাকে ধোঁকা দিয়েছিস, তুই আমার মাল চুরি করেছিস এবং এখন তুই আমার বরবাদির কারণ হচ্ছিস। তখনই অর্জুন বাইরে এলো। তার কাছে কোনো অস্ত্র ছিল না, শুধু সাহস এবং ভরসা ছিল। এখন তোমাদের খেলা শেষ হতে যাচ্ছে রবীন্দ্র। লোকেদের উপর করা অত্যাচারের হিসেব তোমাদের দিতেই হবে। দেখা যাক শেষ কে হয়, আমরা না তোর এই সাক্ষ্য। বলবিন্দর রাগে বন্দুক তাক করল এবং তারপর শুরু হলো জোরদার লড়াই। অর্জুন একা ছিল, কিন্তু তার বুদ্ধি এবং শক্তি দিয়ে সে এক এক করে গুন্ডাদের নিচে ফেলে দিল। কিন্তু রবীন্দ্র এবং বলবিন্দর দুজনই রাগে পাগল হয়ে তাকে কাবু করতে চেষ্টা করছিল। লড়াইয়ের সময় রবীন্দ্র সুযোগ পেয়ে অর্জুনকে দেয়ালের সাথে চেপে ধরল এবং তার ওপর বন্দুক তাক করল। তুই আমাদের দুনিয়াটা জ্বালিয়ে দিয়েছিস, এখন তুই আর বেঁচে থাকবি না। এই সব দেখে আমার হৃদয় ভেঙে গেল। যে আমাকে বাঁচিয়েছে, সম্মান দিয়েছে, আশা দিয়েছে, আজ তার জীবন বিপদে ছিল। আমি আর সহ্য করতে পারলাম না। আমি আমার জীবনের পরোয়া না করে লুকানোর জায়গা থেকে বাইরে পা রাখলাম এবং অর্জুন এবং রবীন্দ্রর মাঝখানে দাঁড়িয়ে গেলাম। বাস, বন্দুক নিচে করে দাও রবীন্দ্র। আমার আওয়াজে ভয় নয়, বরং বিশ্বাস এবং সাহস ছিল। এখন আর কারো ওপর অত্যাচার হবে না, কারো জীবন নিয়ে খেলবি না তুই। আমার সাহস দেখে রবীন্দ্র হতবাক হয়ে গেল। সে বিশ্বাস করতে পারল না যে আমি তার সামনে দাঁড়িয়ে আছি। আমার হঠাৎ এসে যাওয়া সাহস অর্জুনকেও অবাক করে দিল। রবীন্দ্রর মনোযোগ সরতেই অর্জুন জোরে আঘাত করল এবং তার বন্দুক ছিনিয়ে নিল। পালান বলবিন্দর, একে ধরুন! রবীন্দ্র চিৎকার করে উঠল। কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছিল। তখনই বাইরে থেকে পুলিশের সাইরেন বাজার আওয়াজ আসতে লাগল। এটা অর্জুনের পরিকল্পনা ছিল। তার আগে থেকেই সন্দেহ ছিল যে হামলা হবে। পুলিশ দ্রুত ভিতরে ঢুকল এবং রবীন্দ্র এবং বলবিন্দর দুজনকেই গ্রেফতার করল। অত্যাচারের রাত এখানেই শেষ হল। পরের কয়েক সপ্তাহ আদালত, কাছারি এবং সাক্ষ্যদানে কাটল। আমি পুরো আত্মবিশ্বাস এবং পুরো নিরাপত্তার সাথে প্রতিটি প্রশ্নের সত্য উত্তর দিলাম। আমি নিলামের রাতের রবীন্দ্রর হুমকি এবং অমরকে মিথ্যা মামলায় ফাঁসানোর সমস্ত সত্য আদালতে রাখলাম। আমার সাক্ষ্যের কারণে অমর নির্দোষ প্রমাণিত হল। মুক্তি পাওয়ার পর সে সবার আগে আমার সাথে দেখা করতে এলো এবং অর্জুনকে ধন্যবাদ জানালো যে সে তার বোনের হেফাজত করেছে। অন্যদিকে রবীন্দ্র সিং এবং বলবিন্দর সিং তাদের অপরাধের কঠিন শাস্তি পেল এবং তাদের দাপট চিরতরে শেষ হয়ে গেল। যখন আমি আদালত থেকে বাইরে এলাম, অমর এবং আমার বাবা আমার অপেক্ষায় ছিলেন। কিছুটা দূরে অর্জুন দাঁড়িয়েছিলেন। তার মুখে শান্তি এবং গর্ব ছিল। সবার চলে যাওয়ার পর সে আমার কাছে এলো। অঞ্জু, আজ আমরা খারাপকে হারিয়ে দিলাম। তুমি আমাকে শিখিয়েছ যে সত্য এবং সততা যে কোনো ক্ষমতার থেকে বড়। আমি তোমাকে 2 কোটিতে কিনেছিলাম, কিন্তু আজ আমি মানি যে তোমার দাম এই দুনিয়ার সব সম্পদের থেকে বেশি। তার চোখে সততা ছিল, কোনো কৃত্রিমতা নয়। আমি তোমাকে কারো সম্পত্তি বানানোর জন্য কিনিনি। এখন যখন তুমি সম্পূর্ণ স্বাধীন, তুমি কি তোমার জীবনে আমাকে জায়গা দেবে? আমি তোমাকে আমার স্ত্রীর সম্মান এবং একজন সঙ্গীর স্থান দিতে চাই। আমি হেসে হালকা করে মাথা নাড়ালাম। অর্জুন, আমি আপনার সৎ উদ্দেশ্যকে কবুল করছি। আমাদের বিয়ে খুব সাধারণ কিন্তু সম্মানে পরিপূর্ণ হলো। আমার বাবা খুশি মনে আমাকে বিদায় দিলেন এবং অমর ভাইয়ের দায়িত্ব পালন করল। আমাদের জীবনের শুরু মালিক গোলামের মতো নয়, বরং দুজন সমান এবং সত্যিকারের সঙ্গীর মতো হলো। ভগবানের কৃপায় আমাদের নতুন জীবন শুরু হলো। খারাপের রাত কেটে গিয়েছিল এবং ন্যায়ের সূর্য পুরোপুরি উদিত হয়েছিল।